ভাইয়া, ভাইয়া এবারের মতো আমায় ছেড়ে দিন, প্রমিস। আর আপনার অবাধ্য হব না, আপনার সব কথা মেনে নেব। সামনের ছেলেটা মেয়েটার কাতর মাখা কণ্ঠ শুনল না, বরং সে হাতে থাকা ছুরিটা ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে মেয়েটার কাছে আসছে। জায়গাটা একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তাই ছেলেটার মুখও দেখা যাচ্ছে না। মেয়েটা এখনো একইভাবে আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু ছেলেটা শুনছে না। ছেলেটা একদম তার কাছে চলে আসলো। মেয়েটা ছটফট করছে ছাড়া পাবার জন্য, কারণ তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারের সাথে। ছেলেটা এসে ওর চুলের মুঠি টেনে ধরে মেয়েটার মুখ তার সামনে আনলো। ছেলেটা তাদের দাঁত চেপে বলল, তোর সাহস দেখে আমি অবাক ইস্যু। আমি থাকতে তুই কেন অন্য ছেলে হাত ধরেছিস? বল, কেন ধরেছিস? ছেলেটার চিৎকারে মেয়েটা কেঁপে উঠলো, ফোপাতে ফোপাতেই বলল, ভাইয়া, ভাইয়া তুমি তুমি যা চাইবে, যেমন ভাবে চাইবে সেইভাবেই কাজ করব আমি। আজ থেকে তেমন ভাবেই চলবো। তবু ভাইয়া, আমায় মারবে না, ছেড়ে দাও আমায়, আমার ভয় লাগছে, কষ্ট হচ্ছে। ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া। মেয়েটা চিৎকার হেসে বেড়াচ্ছে ওই অন্ধকার বাড়ির ভেতরে। ছেলেটা ছুরি দিয়ে মেয়েটার সুন্দর কোমল নরম হাত কেটে দিয়েছে, নকশা তৈরি করেছে খুব সুন্দর করে। হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটা মেয়েটার মুখে ছুরি চেপে ধরে একই টানে বলল, আমাকে ছাড় অন্য ছেলেকে ছুঁয়ে দেখলে তোর এই হাত আর থাকবে না। কেটে কবর দেবো তোর এই হাত। বলেই খ্যাক খ্যাক করে বিচ্ছিরিভাবে হাসতে লাগলো। মেয়েটা হাত দেখে জোরে চিৎকার দিল। নিশান ভাইয়া, তুমি ভালো না, তুমি পচা, আমায় মারো, তুমি তুমি ভালো না। বলে হুট করে তার ঘুম ভেঙে গেল। সে উঠে পড়ল। তার পাশেই বসেছিল সামিয়া। সে মেয়েটাকে এইভাবে চিৎকার করে ঘুম থেকে উঠতে দেখে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে সিমি? আবার নিশান ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখছিস? সিমি কান্না করে দিল। সামিয়াকে জড়িয়ে ধরে কান্নার রেশ টেনে বলল, শামু ভাইয়া এত খারাপ কেন? আমার শুধু কষ্ট দেয়, ব্যথা দেয়, আমি ঘুমোতে পারছি না। উনি সেই যে 10 বছর আগে চলে গেলেন, আর আসেননি, কিন্তু আমার স্বপ্নে তো সে প্রত্যেক দিন আসে। শামু, আমার ভয় লাগছে খুব ভাইয়া। স্বপ্নে এই করছে, বাস্তবে যখন আসবে, যদি আগের মতো আমার সাথে আবারও ওইরকম করে, আমি মরে যাব শামু। সিমির সম্পূর্ণ কথা শুনে সামিয়া সিমির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার বাণী ঝরালো। সিমি, তোর কেন মনে হচ্ছে 10 বছর আগেই নিশান ভাইয়া তোকে যে কষ্ট দিয়েছে সেটা আবার দেবে? কিছু বললে তুই আন্টি আঙ্কেলকে বলে দিবি? সিমি ওইভাবে সামিয়াকে জড়িয়ে ধরে পোপাতে পোপাতেই বলল, বাড়িতে সবাই যখন জানতে পেরেছিল, বড়াব্বু ভাইয়াকে অনেক মেরেছিল, রক্তাক্ত করে দিয়েছিল। ভাইয়া কিছুই বলেনি, শুধু আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আমি তো ছোট ছিলাম তখন, আমাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আমি। আর ভাইয়াকে সেদিনই বড়াব্বু ইমার্জেন্সি প্লেনের টিকিট বুক করে ইতালিতে ফুপির কাছে পাঠিয়ে দিয়েছিল। তারপর থেকে তো আর ভাইয়া একবারও দেশে আসেনি। সামিয়া সিমির মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ, তবে সেও আর কত বিদেশে থাকবে? দেশে তো আসবি। এইবার কোনো ঘটনা ঘটালে সবাইকে বলে দিবি, চুপ থাকবি না। সিমি সামিয়ার বুক থেকে উঠে চোখের পানি মুছে এসে বলল, আমি কি জন্যে বাড়িতে থাকি না জানিস? সামিয়া হেসে সিমির গাল টেনে দিয়ে বলল, জানি না মানে? এই যে তুই সব স্বপ্ন প্রতিদিন দেখিস, আর এইভাবেই চিৎকার করে উঠিস, আর উঠে কান্না করিস। বাড়িতে দেখলেই সমস্যা হবে, তাই তো তুই মাসে 2 দিন করেই যাস, গিয়ে তাও আলাদা রুমে থাকিস, যাতে কেউ বুঝতে না পারে। সিমি হেসে সামিয়াকে আবারও জড়িয়ে ধরে বলল, তুই তো জানিস সবই শামু, আর তোকে ছাড়া যে আমি নিঃস্ব এটাও তুই জানিস। সামিয়া এইবার মেয়েকে রাগ দিয়ে বলল, 19 বছরের ধারে মেয়ে একটা, তোর ভালোবাসা এখন আমার লাগবে না। ওর জলদি ভার্সিটি যেতে হবে না নাকি? যদি দেরি হয়ে যায় তাহলে ওই খাটাস ইংলিশ স্যার আমাদের দিয়ে মুরগি ডান্স করাবে। সিমি ঠিক করে হেসে দিল। তারপরে উঠতে উঠতেই বলল, যা, হ্যাঁ সত্যি মুরগি ডান্স করতে হবে, ছি। তখন সবাই দেখবে আর কি বলবে, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। বলেই সিমি দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। সামিয়া আগেই ফ্রেশ হয়ে ফোন স্ক্রল করছিল, আর তখনই সিমির চিৎকার শুনল সে। এখন সে রেডি হবে ভার্সিটির জন্য। সিমি ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরোলো। তারপর একটা কালো রঙের একটা গাউন পরলো, মাথায় কালো রঙের একটা হিজাব বাঁধলো। তারপরে একপাশে ওড়না নিয়ে পিন করলো, মুখে হোয়াইট টোন পাউডার আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক দিয়ে নিল। ব্যাস, তার গোছানো শেষ। সামি একটা লাল রঙের গাউন পরেছে,
তাও সিমির মতো করেই নিজেকে সাজিয়েছে। দুই বান্ধবীর সাজ শেষ হতেই দুজনে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল হোস্টেল থেকে। তারা রাস্তায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এমন সময় সিমির মা রোজিনা চৌধুরী সামিয়ার ফোনে কল দিল। সামিয়া ফোন পিক আপ করে বলল, মামুনি কেমন আছো? রোজিনা চৌধুরী মেয়েকে রাগ করেই বলল, মামুনি না ছাই, একবারও আমার খোঁজ নিস তুই? আমি ফোন না দিলে আমার খোঁজই নিস না। সামিয়া অসহায় ফেস করে বলল, মামুনি আমি ফোন দিতে গিয়েছিলাম, কিন্তু তোমার ওই মেয়ে আমার হাত বেঁধে রেখেছে, তাই তো দিতে পারিনি। রোজিনা চৌধুরী এইবার বললেন, কই সে বাদরটা, দে দেখি তার কাছে। সামিয়া সিমির দিকে ফোন এগিয়ে দিল। সিমি ফোন কানে ধরে বলল, জি আম্মু বলো। রোজিনা চৌধুরী একটু রাগী কণ্ঠে বলল, তো জমিদারিরা আপনারা কি সকালে নাস্তা করেছেন? রোজিনার এই কথার উত্তরে সিমি দ্রুত জবাবে বলল, আম্মু রিক্সা চলে আসছে, দ্রুত যেতে হবে, নয়তো ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। বলেই দ্রুত ফোন কেটে দিল। সামিয়া তাড়াতাড়ি বলল, সিমিরে আজকে জোর বাঁচা বেঁচে গেলাম। সিমির বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ শামু। ওদের কথা বলার মধ্যেই রিক্সা আসলো। ওরা উঠে বসলো। তারপর রিক্সাওয়ালা বাবাকে ইউনিভার্সিটির দিকে যেতে বলল। একটু পরিচয় দেওয়া যায়, চৌধুরী পরিবারের 3 ভাই আর 1 বোন তারা। বড় ভাইয়ের নাম হলো তাজউদ্দিন চৌধুরী, তার বউয়ের নাম হচ্ছে সেলিনা চৌধুরী, তাদের 1 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম হলো তানভীর চৌধুরী নিশান, আর ছোট মেয়ের নাম হলো সিনথিয়া ইয়াসমিন জারা, যার বয়স 19 বছর 6 মাস চলছে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। চৌধুরী বাড়ির মেজ ছেলের নাম হলো সালাউদ্দিন চৌধুরী, তার বউয়ের নাম রোজিনা চৌধুরী, তাদের 3 ছেলে মেয়ে। বড় মেয়ের নাম হলো সুরাইয়া আফরিন সুমি, সে প্রেম করে বিয়ে করেছে। বাড়িতে সবার সাথে সম্পর্ক নষ্ট করে সে তার প্রেমিককে নিয়ে চলে গেছে, 4 বছর হচ্ছে। শেষ খবর পাওয়া গেছে তারা নাকি সুইজারল্যান্ডে থাকে, আর তাদের একটা মেয়ে আছে 2 বছরে। তবে তারা বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে চায় না, আর চৌধুরী বাড়িরও কেউ আর কোনো যোগাযোগ বা খোঁজ খবর রাখেনি। সালাউদ্দিনের মেজো মেয়ের নাম হচ্ছে ইশিতা জাহান সিমি, ওর বয়স 19+, সে এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর সালাউদ্দিনের ছোট ছেলে, যার বয়স এই 10 বছর, এখন ক্লাস 10-এ পড়ে, নাম তাজিয়ান চৌধুরী তাজ। চৌধুরী পরিবারের ছোট ভাইয়ের নাম হলো জামাল উদ্দিন চৌধুরী, তার বউয়ের নাম হচ্ছে কিয়া চৌধুরী, তাদের 2 মেয়ে। বড় মেয়ের নাম অরুণিমা ইয়াসমিন পিহু, যার বয়স 17, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর ছোট মেয়ের নাম অরুণিকা ইয়াসমিন মিহু, ওর বয়স 12, সে এখন ক্লাস 7-এ পড়ে। আর চৌধুরী পরিবারের একমাত্র বোনের নাম মেহেরিমা শেখ, আর তার হাজবেন্ডের নাম রুবেল শেখ। তাদের বিয়ে 2 বছর পরেই তারা সুদূর দেশ ইতালিতে চলে গিয়েছিল। তাদের 3 ছেলে মেয়ে, 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম জিহান শেখ, যার বয়স 18 বছর 9 মাস, পড়াশোনা কমপ্লিট, বাবার ব্যবসা দেখাশোনা করে। আর মেজো ছেলের নাম তিহান শেখ, বয়স 22+, অনার্স শেষ বর্ষ। আর তার ছোট মেয়ের নাম মেহেরিন শেখ রাত্রি, বয়স 19 বছর 2 মাস, অনার্স ফার্স্ট ইয়ার। তাজউদ্দিনের বড় ছেলে তানভীর চৌধুরী নিশান এইখান থেকে 10 বছর আগেই ফুপির বাসায় এসেছে, এখন তার বয়স 29+, তারও পড়াশোনা কমপ্লিট, নিজের ব্যবসা দাঁড় করিয়েছে, সবকিছু তার বাবার টাকায়। আর সামিয়া, তার পুরো নাম সামিয়া আক্তার তুলি, তার বয়স এখন 19 বছর 1 মাস, সে চৌধুরী পরিবারেই থাকে। তবে কেন, সেই সব কিছু আপাতত গল্পেই জানা যাবে। তাদের গল্প করার মধ্যেই রিক্সা এসে থামলো ভার্সিটির সামনে। তারা নেমে পড়ল। নেমে ভাড়া মিটিয়ে সবে পাশ ফিরবে, অমনি কেউ একজন ঝড়ের গতিতে এসে তাদের 2 জনকেই আঁকড়ে ধরল। সিমি আর সামিয়া 2 জনেই প্রথমে ভড়কে গেল, তারপরে কে ধরেছে বুঝতে পারলো, বুকে হাত দিয়ে নিঃশ্বাস দিল। কিছু বলবে তার মধ্যেই দৌড়ে আসা মেয়েটা বলে উঠল, ও মোর আল্লাহ, কতদিন পরে তোদের দেখছি আমি। সিমি মেয়েটার কান টেনে ধরে বলল, বেয়াদব, কতদিন? কালকেই দেখা হয়েছে আমাদের, আর তুই দেখছিস কতদিন? হ্যাঁ। মেয়েটা সিমির হাত নিজের কাঁধ থেকে ছাড়িয়ে নিতে নিতেই বলল, রোজিনার বাচ্চা, সিমি ছাড়, আমার কান বাল ধরস কেন? আর শোন, আমার কাছে 1 ঘন্টা মানে 1 দিন, তাই কালকে থেকে শুরু করে আমরা দেখা করিনি 13 ঘন্টা, তার মানে 13 দিন। উফ। সিমি
এইভাবে মেয়েটার মাথায় চাটি মেরে বলল, গাধা দেখেছি বাট তোর মতো দেখিনি, আজকে দেখেও নিলাম। চল এবার। সামিয়া মেয়েটার কাঁধ জড়িয়ে ধরে বলল। জাউরা পাখি। মেয়েটা সামিয়ার চুল টেনে বলল, সামুরামু, মোর নাম নট চাওরা, অনলি জারা, সারা পাখি, ইউকে। সামিয়া মাথায় হাত দিয়ে ভ্রুকুচকে বলল, শালি, তুই আমার চুল টানলি কেন? প্রথমত আমার এই চাওরা পাখি বলার জন্য চুল টানছি, আর আমি আমার কোনো বোনকে তোর সাথে বিয়ে দেইনি, তাই ডোন্ট কল মি টু শালি, ইউকে। যারা ভাবলেশহীনভাবে বলল। সামিয়া মুখ ভাঙিয়ে বলল। ওকে। সিমি এইবার মেকি রাগ নিয়ে বলল। পেতনির দল যাবি নাকি আমি যাব, কোনটা? সামু আর যারা একসাথেই বলে উঠল। নো বেবস, আইতাছি। নো বেবস, আইতাছি। বলেই দুজনে সিমির সাথে যেতে লাগলো। তারা ক্লাসে চলে গেল। ক্লাস শুরু হয়ে গেছে। সময়টা 11:50। এমন সময় চৌধুরী বাড়ির বড় কর্তা তাজউদ্দিন চৌধুরী আসলো ভার্সিটিতে। তাকে দেখেই প্রিন্সিপাল স্যার নিজের জায়গা ছেড়ে তাকে বসতে দিলেন। উনি বসলেন। প্রিন্সিপাল স্যার বললেন, জি স্যার, আমি কি কোনো হেল্প করতে পারি? তাজউদ্দিন চৌধুরী গম্ভীর মানুষ, সবসময় সিরিয়াস আর গম্ভীরতা বজায় রাখে। সাথে বিচক্ষণ পুরুষ। তিনি গম্ভীরভাবেই বললেন, না, মেয়েদের নিতে এসেছি, তাই দ্রুত নিয়ে আসো ওদের। প্রিন্সিপাল স্যার যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, আমি নিজে গিয়ে নিয়ে আসছি, তার মধ্যে আপনি এক কাপ কফি খান। বলেই সে বেরিয়ে গেল। আর একটা স্যারকে দিয়ে প্রিন্সিপালের রুমে কফির সাথে একটু নাস্তাও পাঠিয়ে দিল। এই ভার্সিটিটা তাজউদ্দিনের এইখানে আগে খোলা মাঠ ছিল। সে নিজের বিচক্ষণ বুদ্ধি কাজে লাগিয়ে এখানে একটা ভার্সিটি দাঁড় করিয়েছে। ভার্সিটি তৈরি করা হয়েছে প্রায় 15 বছর হচ্ছে। আর এই জন্য চৌধুরী বাড়ির সবাইকেই সম্মান করে তারা। প্রিন্সিপাল স্যার অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসে গেল। সে যেতেই সবাই দাঁড়িয়ে পড়লো। প্রিন্সিপাল স্যার বলল, সিমি, সামিয়া আর যারা, তোমরা আমার সাথে আসো। বলেই তিনি বেরিয়ে গেলেন। ক্লাসের সবাই তাদের দিকে তাকালো। মনে মনে অনেকে খুশি হয়েছে যে ওরা হয়তো কোনো পানিশমেন্ট পাবে। স্যারও কিছু বলল না। ওরা তিনজন বেরিয়ে আসলো। তারপর প্রিন্সিপালের সাথে যেতে লাগলো। তারা অফিস রুমে ঢুকতেই দেখতে পায় তাজউদ্দিন চৌধুরী কফির মগে চুমুক দিচ্ছে। সিমি আর সামিয়া খুশিতে দৌড়ে তাজউদ্দিনকে জড়িয়ে ধরলেন। তাজউদ্দিন তাদের মাথায় হাত বুলিয়ে বলল, আমার আম্মুরা কেমন আছে? সামিয়া আর সিমি একসাথেই বলল, আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। তুমি? তাজউদ্দিন হেসে বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে এখন তোমরা তিনজনই বাড়িতে যাবে, বুঝেছ? সিমি মাথা উঁচিয়ে তাকিয়ে বলল, কেন বড় চাচু, কিছু কি হয়েছে? তাজউদ্দিন সিমির মাথায় হাত বুলিয়ে বলল, অনুষ্ঠান আছে, চলো আমার সাথে। সিমি আর দ্বিতীয় প্রশ্ন করল না। সামিয়া, যারা আর সিমি একসাথে তাজউদ্দিনের সাথেই চলে গেল। তার গাড়িতে বসেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 1.5 ঘন্টা ড্রাইভ করার পরে তারা বাড়িতে ফিরল। বাড়িতে ফিরতেই বাড়ির প্রত্যেকটা সদস্য সিমি আর সামিয়াকে জড়িয়ে ধরল। তারপর তাদের উপরে গিয়ে ফ্রেশ হতে পাঠালো। সিমি সামিয়াকে বলল, আচ্ছা শামু, হুট করে এই অনুষ্ঠান হওয়ার মানে কি রে? সামু বলল, শালি, আমি কেমনে জানবো? তুইও যেই উগান্ডায় ছিলিস, আমিও সেই উগান্ডায় ছিলাম, তাহলে কেমনে জানবো বল? সিমির দাঁত কেলিয়ে বলল, ভুলে গেছি সোনা, মাফ কর। তারা কথা বলতে বলতেই সিঁড়ি বেয়ে উপরে উঠল। সামনে দেখা হলো মিহুর সাথে। মিহু এসেই সিমি আর সামিয়াকে জড়িয়ে ধরলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। সিমি এইবার মিহুকে বলল, মিহু, একটা কথা বলবি? মিহু তাড়া দিয়ে বলল, দ্রুত বলো আপনি, নিচে অনেক কাজ আছে। সিমি বলল, আচ্ছা আমার ছোট্ট মিহু সোনা, বলছি কি অনুষ্ঠানটা কিসের জন্য করা হচ্ছে? মিহু কপালে হাত দিয়ে বলল, এই কি আপনি, তুমি এখনো জানো না অনুষ্ঠানটা কিসের জন্য? সিমি ইনোসেন্ট ফেস করে বলল, না সোনা, জানলে কি আর তোমায় জিগাইতাম। মিহু বলল, সেই 10 বছর পরে নিশান ভাইয়া আজকে বাড়ি আসবে, তাই তো এই অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা আপনি, আমি নিচে যাচ্ছি, অনেক কাজ পরে আসবো, কেমন? বাই বাই। বলেই ছোট্ট মিহু দৌড়ে চলে গেল। আর এদিকে নিশান এর কথা শুনেই সিমির মাথা চক্কর দিয়ে উঠল। মনের ভিতরে ভয় জেগে বসলো। কি হবে ভাবতে লাগলো। মাথা ঘুরিয়ে পড়ে যেতেই নিল। সামিয়া তাকে আঁকড়ে ধরে বলল, সিমি, আমার সোনা, আমার জান, শক্ত হও তুই, আর রুমে চল। এর মধ্যে ওইখানে যারাও চলে আসলো। সেও জানতো না তার ভাই আজকে বাড়ি ফিরবে। যখনই শুনলো দৌড়ে সিমির কাছে আসলো। আর এসে দেখলো সিমি কেঁপে উঠেছে, ভয় পাচ্ছে।
সামিয়াকে ধরে রেখেছে। যারা ও সিমিকে ধরলো। কেউ যেন দেখতে না পায় দ্রুত তারা সিমিকে নিয়ে রুমে ঢুকলো। সিমি ভয়ে কথা বলতে পারছে না, সামিয়ার কাঁধে মাথা রেখে আছে আর যারা সিমির হাত ধরে আছে। যারা বলল, সোনা আমার, তুই নিজেকে শান্ত কর প্লিজ। ভাই এবার তোকে আর কিছুই করতে পারবে না, তুই দেখিস। আমার জানটা, তুই স্বাভাবিক হ প্লিজ সোনা আমার। যারার কথা শেষ হতেই বাহির থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। যারা আর সামিয়া একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। যারা উঠে দাঁড়ালো, সামিয়াকে বলল, আমি দেখে আসছি সামু, তুই সিমির কাছে থাক। সামিয়া মাথা নাড়ল। যারা সিমিকে রেখে নিচে গেল। যারা নিচে নামতেই দেখলো তার আম্মু, মেজো আম্মু, ছোট আম্মু, মিহু, পিহু, ভাইরা সবাই কান্না করছে। যারা বুঝলো না বিষয়টা, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নামতেই পরিচিত মুখ দেখলো। খুশি হলেও যেন হতে পারছে না, কারণ তার জান ভয় পেয়ে আছে, কষ্ট পাচ্ছে। সে কিভাবেই বা খুশি হবে? পরিচিত মুখের সাথে আরও কিছু পরিচিত মুখ দেখলো সে। যারা আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে নিচে গেল। নিশান যারাকে দেখেই কাছে ডাকলো। যারা গেল, নিশান গম্ভীর কণ্ঠে বলল, যারা? যারা মাথা নাড়ল। 10 বছর পরে ভাইকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সবার কান্না দেখে নিশান বিরক্তির কণ্ঠে বলল, উপস, তোমরা থামবে? বাড়িটাকে তো মরা বাড়ি বানিয়ে দিলে সবাই। এমন করে আমি এক্ষুনি চলে যাচ্ছি বাসা থেকে। আমি জাস্ট বোর হয়ে যাচ্ছে। নিশানের এমন গম্ভীরতা শুনে সবাই চোখের পানি মুছল। তাজউদ্দিন কিছু বলবে, তখনই তার বউ সেলিনা চৌধুরী তাজউদ্দিনের হাত ধরে ফিসফিস করে বলল, শান্ত হন আপনি। আগেরবার আপনার কথার জন্য আমার সোনার টুকরা ছেলে দেশ ছেড়েছিল। 10টা বছর পর সে বাড়িতে আসছে। আল্লাহ দোয়াই লাগে, ছেলেকে আর বিদেশে পাঠাবেন না। তাজউদ্দিন চুপ রইল। এদিকে নিশানের সাথে চৌধুরী বাড়ির 3 ভাই, এর একমাত্র বোন মেহেরিমা শেখ, সাথে বড় ছেলে জিহান শেখ আর মেয়ে মেহেরিন শেখ রাত্রিকে নিয়ে এসেছে। তারা একেবারেই এখানে চলে এসেছে। তার স্বামী রুবেল শেখ আর ছোট ছেলে তিহান শেখ এখনও আসেনি। বিজনেস বিষয়গুলো সব কিছু দেশে শিফট করতে এখনও 5 দিন সময় লাগবে। তাদের আসতে এখনও 1 সপ্তাহ। নিশান বাড়ি ফেরায় যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে সবাই মেহেরিমাকে বাড়িতে ফিরতে দেখে। এদিকে নিশানের এমন কথায় মেহেরিমা নিশানকে ধমক দিয়ে বলল, নিশান, কেমন ব্যবহার এটা তোমার? এইখানে সবাই ক্লান্ত, তুমি একা না, সবারই বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। তুমি দীর্ঘ 10 বছর পরে দেশে ফিরেছো, আবেগ আপ্লুত হয়ে গেছে তোমাকে দেখে, তাই বলে এমন ব্যবহার করবে? এটা আমি তোমার থেকে আশা করিনি। মেহেরিমার কথা শুনে নিশান সোজাসুজি জবাব দিল, আশা করনি, এইবার থেকে করতে শেখো। আমি অনেক টায়ার্ড। আমার রুমটা কোন দিকে বলে দিলে ভালো হতো। সেলিনা হাসি মুখে ছেলের কাছে এসে বলল, তোমার রুম আগে যেটা ছিল সেটাই এখনো আছে আব্বু। তুমি যাও, রুমে যাও, আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। নিশান যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও পেছন ঘুরে জিহানের দিকে তাকিয়ে বলল, এইখানে তোর কোনো কাজ নেই? আমার সাথে আয়, কুইক। বলে নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। জিহানও গম্ভীর মুখ করে নিশানের সাথে উপরে উঠে গেল। নিশান চলে যেতেই তাজউদ্দিন মুখ খুলল। এই ব্যাপরুয়া ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। ভাবলাম ওর ফুপির কাছে থাকলে হয়তো একটু সভ্য হবে, সেই কপাল আমার নেই। মেহেরিমা কি বলবে? নিজের বড় ছেলে ও নিশানের কপি ক্যাট কাকে রেখে কাকেই বলবে? কম শাসন তো সে করেনি। বাড়ির সকলেই মেহেরিমা আর রাত্রিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল। বাড়ির কর্তারা গেল ডাইনিং টেবিলে। দুপুরের খাবার সময় হয়েছে। সেলিনা তাদের খাবার বেড়ে দিচ্ছে। কর্তাদের খাওয়া দাওয়া শেষ হলে বাড়ির বাকি সদস্যরা খাবে। মেহেরিমাকে খেতে বলা হলে সে বলল পরে খাবে। মেহেরিমা চারদিকে তাকিয়ে কাকে যেন খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই সে তার মেজো ভাইয়ের বউ রোজিনার দিকে তাকিয়ে বলল, রোজিনা, সিমি, সামিয়া, এই 2 বাঁদর কোথায়? রোজিনা হাসি মুখে জবাব দিল, আফা, ওরা হয়তো জানে না আমি ডাকছি, অপেক্ষা কর। বলে রোজিনা যারার দিকে তাকিয়ে বলল, যারা আম্মু, যা তো দুটোকে ডেকে আন। যারা মাথা নাড়িয়ে চলে গেল উপরে। ছোট্ট মিহু রাত্রিকে উদ্দেশ্য করে বলল, রাত্রি আপু, আমি মিহু। রাত্রি বলল, পিহু সোনা, কেমন আছো? মিহু বলল, ভালো আপু। আচ্ছা আপু,
তুমিও কি সিমি আপুনি, সামু আপুনি আর জারা আপুনির মতন আমার সাথে খেলা করবে, মজা করবে? রাত্রি মিহুর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, অবশ্যই সোনা, তবে তোমার আপনিগুলো যদি তাদের দলে আমাকে নেয় তাহলে তোমার সাথে খেলা করে ফাটিয়ে দিব। মিহু বলল, নেবে না মানে? না নিলে আমি আর তুমি মিশনে নামবো, ঠিক আছে? রাত্রি হাসলো, তারপর মাথা নাড়ল। মিহু টুকটাক প্রশ্ন করতে লাগলো রাত্রির কাছ থেকে। রাত্রিও মিহুর সাথে হেসে হেসে সব কথার উত্তর দিতে লাগলো। যারা রুমে ঢুকে বলল, রোজিনার বাচ্চা সিমি, সামুরামু, আপনারা নিচে চলেন, ফুপি ডাকছে। যারার কথা শুনে সিমি আর সামিয়া অবাক হলো। ফুপিটাকে মানে? যারা ওদের অবাক হতে দেখে বলল, ফুপি আসছে। এরপর সিমির দিকে তাকিয়ে বলল, চিন্তা নাই রোজিনার বাচ্চা সিমি, আমার ভাইয়া এখন নিজের রুমে আছে, আপাতত রুম থেকে বাহির হবে না। সিমি যেন একটু অস্থির নিঃশ্বাস ফেললো, উঠে দাঁড়ালো, ওদের দুজনের উদ্দেশ্যে বলল, শামু, যারা, দ্রুত চল। ফুপিকে হয়তো দুনিয়ায় আসার পরে এই 19 বছরে এইবারই সামনাসামনি দেখবো। আয়। বলি সিমি দৌড় দিল। সামিয়া যারাকে বলল, এই যাওরা পাখি, এই চিমড়ি একটু আগে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছিল, এখন 4G গতিতে দৌড় দিল যে। যারা সামিয়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ভাইয়া তো রুমে, তাই 1 গ্রাম থেকে 4 গ্রাম হয়ে গেছে আর কি। সামিয়া হাসলো। দুজনে নিচে নামলো। নামতেই দেখলো সিমি তার ফুপিকে জড়িয়ে ধরেছে। সামিয়া আর যারা গিয়ে তাদের পাশে দাঁড়ালো। সামিয়া যারাকে ফিসফিস করে বলল, এই যাওরা পাখি শোন, ওই যে মেয়েটা বসে আছে ওইটা কি ফুপির মেয়ে নাকি? যারা বলল, ইয়া মেরি রামু সামু, ওইটা ফুপির মেয়ে। সামিয়া কিছু বলল না। এদিকে সিমি বলে উঠল, এই 19 বছর বয়সে তোমাকে এই প্রথম দেখলাম ফুপি। আর যাই বলো, তোমাকে আর যেতে দেব না আমি। মেরিমা হেসে বলল, আরে আমার সোনা পাখি, আমি যাব না, আর একবার এখানে সেটেল হয়ে যাব। এদিকে সামিয়া আর যারা একসাথে বলে উঠল, সিমি হলো আসল ভাইজি, আমরা তো কেউ না, তাই আমাদের আদর করে না। মেহরিমা ওদের কথা শুনে উঠে দাঁড়ালো। তাদের কাছে গিয়ে দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে, একা একা আদর করবো তো নাকি? কিয়া চৌধুরী বলে উঠল, মামুনিরা, তোমরা খেতে বসো। সিমি বলল, ছোট আম্মু, এখন খাওয়ার ইচ্ছে নেই আমার, পরে খাবো। সিমির কথা শুনে সালাউদ্দিন বলল, আবারও অনিয়ম শুরু নাকি তোমার? সিমি কাঁদো কাঁদো ফেস করে বলল, না আব্বু, আমার এখন খিদে নেই, তাই খাবো না, তবে প্রমিস একটু পরে খেয়ে নিব আমি। সালাউদ্দিন আর কিছু বলল না। তিন ভাই তাজউদ্দিন, সালাউদ্দিন আর জামাল উদ্দিন নিজেদের কাজে বেরিয়ে পড়ল। মেহরিমা রাত্রিকে বলল, রাতে তুমি খাবে না? রাত্রি বলল, না আম্মু। মেহরিমা বলল, আচ্ছা তাহলে সিমিদের সাথে থাকো। বলেই মেহরিমা চলে গেল খাবার টেবিলে। সাথে সেলিনা, রোজিনা, কিয়া, পিহু, মিহু আর তাজ খেতে বসলো। এদিকে রাত্রি সিমিদের কাছে আসলো, এসে বলল, আমার নাম মেহেরিন শেখ রাত্রি, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, তবে কিছু শর্ত আছে, পূরণ করতে হবে। সামিয়া বলল। রাত্রি ভ্রুকুচকে বলল, কি শর্ত? যারা বলল, বেয়াদবের দল, এখানে না, রুমে চল। যারার কথা মতো সবাই উপরে সিমির রুমে গেল। দরজা লক করে দিল। সবাই বেড়ে বসলো গোল হয়ে। যারা এবার রাত্রিকে উদ্দেশ্য করে বলল, শর্ত নাম্বার 1, আমাদের বন্ধুত্ব মানে কোনো রকম তুমি, আমি, আপনি এসব নট মানে অ্যালাউ করব না, অনলি তুই, ঠিক আছে? রাত্রি মাথা নাড়ল। সামিয়া বলল, দ্বিতীয় রুলস, আমরা যাকে যেই নাম ধরে ডাকতে বলবো তাকে সেই নামেই ডাকতে হবে, মানে আমাদের বান্ধবীদের মধ্যে। রাত্রি হেসে মাথা নাড়ল। সিমি বলল, হেসো না মেয়ে, এইভাবে তোমার হাসিতে মুই ফেসে যাই ক্ষণে ক্ষণে। সিমির কথা শুনে যারা বলল, রোজিনার বাচ্চা সিমি পাশার কথা ছেলেদের হাসিতে, আর তুই গরু মেয়েদের হাসিতে ফিদাচ্ছে। যারার কথা শুনে রাত্রি জোরেই হেসে দিল। সামিয়া বলল, এগুলো আমাদের মধ্যে কমন বিষয়, তুমি থাকো 2 দিন, শিখে যাবে সব কিছু। যাই হোক, পরিচয় করিয়ে দিই। রাত্রি মাথা নাড়ল। সিমি প্রথমে বলল, আমার নাম ঈশিতা জাহান সিমি।
যারা তৎক্ষণাৎ বলল, কিন্তু তাকে এই নামে ডাকা যাবে না। রোজিনার বাচ্চা সিমি, তাকে এই নামে ডাকতে হবে, ঠিক আছে? রাত্রি হাসতে হাসতে মাথা নাড়ল। যারা বলল, আমার নাম সিনথিয়া ইয়াসমিন জারা। সামিয়া বলল, হুম, এই নামে না, ওকে চাওড়া পাখি বলেই ডাকতে হবে। রাত্রি হাসতে হাসতে বলল, শেষমেশ ঝাউরা পাখি। সিমি আর সামিয়া মাথা নাড়ল। সামিয়া বলল, আমার নাম সামিয়া আক্তার তুলি। আমাকে এই নামে না ডেকে সামু, রামু বা শুধু সামু, যেটা ইচ্ছা। রাত্রি মাথা নাড়ল। সিমি রাত্রিকে বলল, তুই তো এইটুকুতেই এই অবস্থা করেছিস, আর সারাদিন এই দুটো কুত্তি কানের কাছে ঘেউ ঘেউ করতেই আছে। সামিয়া আর যারা একসাথে বলল, চুপ কর রোজিনার বাচ্চা সিমি। সিমি মুখে হাত দিল। এদিকে যারা সামিয়াকে বলল, আচ্ছা সামু, এই রাত্রিকে একটা নাম দে, আমি রাত্রি বলে ডাকতে পারবো না। সামু একটু ভাবুক হলো, তারপরে মাথায় একটা নাম আসলো। লাফ দিয়ে বলল, রাত্রির নাম আজ থেকে রাতের নেশা। উফ, অসাধারণ নাম, রাতের নেশা ধরিয়ে দেবে রে। সামুর কথা শুনে যারা, সিমি, রাত্রি একত্রেই হাসলো। সিমি বলল, ইয়া আমার জান্স, তুমি ঠিক বলেছ। রাতের নেশা হতে আমাদের রাত্রি বেবস যথেষ্ট। সবাই হাসলো। যারা বলল, ছাদে যাব, চল। সবাই উঠে দাঁড়ালো। একত্রে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। অন্যদিকে জিহানকে অভি জিজ্ঞেস করলো, জিহান, তুই এইভাবে গোমরামুখ হয়ে বসে আছিস কেন? অভির কথায় জিহান বিরক্তির কণ্ঠে জবাব দিল, এত গরম, জাস্ট আমি অসহ্য হয়ে যাচ্ছি। নিশান বলল, ব্রো, ছাদে চল, বাতাস আছে। আমি এই গরম সহ্য করতে পারছি না। নিশানের কথা শুনে আয়ান, অভি আর জিহান একমত হলো। ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। অভিযান শেখদার অভি আর আরিহান শেখদার আয়ান দুজনেই যমজ, আর নিশান আর জিহানের বেস্ট ফ্রেন্ড। তারা দুইজন এই 10 বছর ধরে ইতালিতেই ছিল, পড়াশোনা কমপ্লিট করেছে, দেশে নিজেদের বিজনেস দাঁড় করিয়েছে। আর তারা দুইজন এক সপ্তাহ আগেই দেশে এসেছে। নিশান আর জিহানের আসার খবর শুনেই তারা দুইজন ছুটে এসেছে। নিশান, জিহান, অভি আর আয়ান ছাদের বাম সাইডের ছাদের কার্নিশে গিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। আয়ান বলল, আরে ইয়ার, তোদের গোমরা মুখ দেখে আমার বমি পাচ্ছে। ইতালিতে যেভাবে মজা করতাম ওইভাবে করস না কেন? জিহান বলল, আমি তো গরমে চুপ হয়ে গেছি নিশান, তোরা দুটো বকবক করছিস না কেন? অভি বলল, দাঁড়া, তোদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি। নিশান বলল, বলে ফেলেন আপনার অমূল্যবান কথাগুলো। অভি ভাব নিয়ে বলল, অমূল্য না, সোনামূল্য। শোন, পরশুদিন আমি আর আয়ান শপিং মলে গিয়েছিলাম। সেখানে বাকি কথা বলার আগে আয়ান অভির মুখ চেপে ধরে বলল, চুপ কর, এসব কি বলতেছিস তুই? জিহান এসে আয়ানকে সরিয়ে নিয়ে বলল, কিরে, তুই মুখ চেপে ধরলি কেন? নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছিস। অভি বল। অভি নিঃশ্বাস নিল, তারপরে বলল, জানিস তো, আয়ান আজ পর্যন্ত একটা মেয়েকে পড়াতে পারলো না। তো শপিং মলে আমরা কেনাকাটা করে যখন বিল পরিশোধ করছিলাম, সেই সময় একটা মেয়েকে দেখি পিছন দিক থেকে, সামনে দিয়ে না। শেষ করার আগে আয়ান বলল, চুপ কর ভাই আমার, এইভাবে পাংচার করিস না। নিশান বলল, হায়ানের বাচ্চা, তোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। চুপ থাক। অভি বল। অভি একটু হেসে বলল, মেয়েটাকে পিছন দিক দিয়ে অসম্ভব সুন্দর লাগছিল। চুলগুলো গাঢ় পর্যন্ত সিল্কি, আর জামা পরেছিল হাঁটুর একটু নিচ পর্যন্ত। আয়ানের সেই মেয়েকে দেখে হার্টবিট বেড়ে গেল। আমাকে বলছে মেয়েটার সামনের দিক দিয়ে আরও সুন্দর দেখতে, তাই না অভি? আমি মাথা নাড়লাম। পরে আয়ান মেয়েটির কাছে যায়, একটু সাহসী প্রবণতা দেখাতে, মানে হিরোরা যেমন হাত টেনে ধরে ওই রকম করতে চেয়েছিল। ছুরি দেখে আয়ান পাগল হয়ে গেছে, হাত টেনে ধরলো। ছুরিটা পিছে ঘুরলো, আয়ানের দিকে তাকালো। সবে সবে প্রেমের ফুল ফুটছিল, কিন্তু ছুরি থেকে একেবারে বুড়িকে দেখে আমার ভাইটার প্রেমের গোলাপ মরে গেল। অভির কথা শুনে নিশান আর জিহান হেসে উঠল। আয়ান লজ্জায় মাথা নিচু করলো। জিহান বলল, মানে ওইটা ছুরি না বুড়ি? অভি মাথা নাড়ল। নিশান আয়ানের দিকে তাকিয়ে বলল, ছি, তোর থেকে এটা আমি আশা করিনি দোস্ত। ছুরি পাশটি বলে বুড়িকে ধরলি? আয়ান বলল, বাল, আমি কি জানতাম নাকি যে ওইটা
ছুরি না বুড়ি। আয়নের কথা শুনে ওরা আবারও হাসলো। ওদের হাসার মধ্যেই আরো কয়েকজনের মেয়েলি হাসির শব্দ শুনতে পেল তারা। তারা চারজন সিঁড়ির দরজার দিকে তাকালো, দেখলো 4টা মেয়ে হাসতে হাসতে চাঁদে আসছে। এর মধ্যে 2টো মেয়েকে সবাই চেনে, রাত্রি জিহানের বোন আর যারা নিশানের বোন। বাকি 2জনকে চেনে না। আয়ান নিশানকে বলল, ওই মেয়েটা কে? নিশানের সোজা সাপটা জবাব। চিনি না। আয়ান মুখ বাঁকালো, তারপর মেয়েদের দিকে তাকিয়ে রাত্রিকে উদ্দেশ্য করে বলল, রাত্রি এইখানে আসো তোমরা। ছেলের কণ্ঠ শুনে যারা, সিমি, সামু, রাত্রি একত্রেই ছাদের বাম সাইডে দেখল 4জন পুরুষ দাঁড়িয়ে আছে। যারা, রাত্রি সবাইকে চেনে, কিন্তু সিমি আর সামিয়া এখানে কাউকেই চেনে না। তাই ভ্রু কুচকে তাকালো। রাত্রি জারাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ডাকে আয়। বলেই যারা আর রাত্রি একসাথে গেল। কিছু কিছু সামু আর সিমিও গেল। ওরা ওইখানে যেতেই আয়ান রাত্রিকে বলল, এগুলো কি বান্ধবী নাকি? রাত্রি বলল, সম্পর্কে মামাতো বোন, আর তার থেকে বেশি যেটা বেস্ট ফ্রেন্ড। আয়ান অবাক হয়ে বলল, বাহ, তোমরা তো দেখছি অনেক আচ্ছা, বাহ, তোমার তো দেখছি অনেক মামাতো বোন। কিরে জিহান, আমাদের তো একবারও বলিসনি যে তোর 3টা মামাতো বোন। জিহান কিছু বলল না, চুপ রইল। এদিকে নিশান অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে লাগলো। অভি বলল, তো পরিচয় হলে ভালো হতো। রাত্রি হাসি মুখে বলল, অবশ্যই ভাইয়া, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রাত্রি যারাকে দেখিয়ে বলল, এর পরিচয় কি দেব, তোমরা তো জানোই, নিশান ভাইয়ের বোন। সবাই মাথা নাড়ল। রাত্রি একবার সামিয়ার দিকে তাকিয়ে বলল, সামিয়া আক্তার তুলি, সালাউদ্দিন মামার মেয়ে। তারপর সিমির দিকে ইশারা করে বলল, ঈশিতা জাহান সিমি, সালাউদ্দিন মামার ছোট মেয়ে। সিমির পরিচয় দিতেই অভি আর আয়ান সিমির দিকে তাকালো অবাক নয়নে। সিমি তাদের তাকানো দেখে অস্বস্তি ফিল করলো। মাথা নামিয়ে সামিয়ার পিছনে লুকিয়ে পড়ল। অভি আর আয়ান একবার নিশানের দিকে তাকালো। তার কোনো ভাবান্তর নেই, যেন এখানে কেউ নেই। জিহান চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার রাত্রি তার বোনদের দিকে তাকিয়ে বলল, এবারের পরিচয় পর্ব আমি করিয়ে দেই বলে জিহানের হাত ধরে বলল, আমার বড় ভাইয়া জিহান শেখ। আয়ান আর অভির দিকে ইশারা করে বলল, জিহান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আয়ান ভাইয়া আর অভি ভাইয়া, দুজনে যমজ, কিন্তু দেখতে একদম আলাদা, বুঝতেই পারছিস। যারা, সামিয়া, সিমি চুপচাপ দাঁড়িয়ে শুনছে। রাত্রি এইবার নিশানের দিকে তাকালো। যারা এসে সিমির হাত ধরলো। রাত্রি বলল, আর ইনি হলেন জারার একমাত্র ভাই নিশান ভাই, আমারও ভাই, তাজউদ্দিন মামার বড় ছেলে। নিশান ভাই নামটা সিমির কানে যেতেই সে চোখ তুলে নিশানের দিকে তাকালো। মনে মনে ভয় কাজ করছে, তাও নিশানের দিকে তাকিয়ে এই 10 বছরে নিশান ভাই কত পরিবর্তন হয়ে গেছে। আগের নিশান ভাই আর এই নিশান ভাইয়ের কোনো মিলই নেই। আগের নিশান ভাইয়ের বডি ছিল না তেমন, রোগা ছিল অনেকটা, সাথে চুলগুলো ছিল বড়, দেখলে যেন ভয় লাগতো। বাট এই নিশান ভাইয়ের বডি বড়, জিম করা, হাতগুলো যেন বেলুনের মতো ফোলা, আর চুলগুলো আগের মতো অতটাও বড় না, মিডিয়াম। সিমির এইভাবে তাকিয়ে থাকার মধ্যে নিশান সিমির দিকে তাকিয়ে দুজনের চোখাচোখি হলো। সিমি দ্রুত চোখ নামিয়ে নিল। এদিকে সামিয়া আর যারা সিমিকে ধরে আছে। সিমি ফিসফিস করে বলল, শামু, যারা, আমি নিচে রুমে যাব, চল আমার সাথে। যারা তাদের 4 জনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কর, আপনারা থাকেন, আমরা নিচে গেলাম। বলেই যারা, সামু, সিমি আর রাত্রি নিচে নামলো। এদিকে নিশান তার নিজের মতো ফোন স্ক্রল করতে লাগলো। আয়ন ভয়ে ভয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, দোস্ত বিশ্বাস কর, আমি তাকাতে চাইনি, কিন্তু চোখ আমার চলে গিয়েছে। ব্যাপারটা এমন যে কোনো কিছু অনেক দিন ধরে দেখার বাহানা করছি, কিন্তু পারছি না। হুট করে সামনে আসলে দেখার জন্য পরানটা বেরিয়ে যায় এমন অবস্থা। আয়নের সাথে সাই দিল অভিও। জিহান বলল, আমার মতো মাথা নিচু করে থাকলেই তো হয়। বোঝ ঠেলা, ডাকছিলিস তো, তুই পরিচয় হয়েছিস। 3 জনের কথার মধ্যেই নিশান ফোন স্ক্রল করতেই ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে বলল, অবাক হওয়া ভালো, বাট ওভার পসেসিভ হওয়া আই ডোন্ট লাইক। সিমি, যারা, সামিয়া, রাত্রি 4 জনই ছাদ থেকে নেমে সিমির রুমে ঢুকলো। রুমে ঢুকতেই সামিয়া আর যারা সিমিকে ধরে বলল, জানো, তুই ঠিক আছিস তো? সিমি উচ্ছ্বাসিত কণ্ঠে বলল,
শামু, যারা, আজকে আমি খুব খুব খুশি। সামিয়া আর যারা সিমির খুশির কারণ বুঝতে পারল না, তাই তারা দুজনে একসাথে বলল, কেন? সিমি বলল, এই যে নিশান ভাই আমায় ভুলে গেছে। সিমির কথা শুনে রাত্রি, সামিয়া, যারা কেউ বুঝলো না কিছু। সামিয়া বলল, বইনামায় খোলাসাভাবে বল সব কিছু, মাথার উপর দিয়ে যাচ্ছে তো সব। সিমি হাসি মুখে বলল, শোন তাহলে, নিশান ভাই কত বছর আগে বিদেশে গিয়েছে? 10 বছর। আচ্ছা 10 বছর আগে কি হয়েছে কি না হয়নি তার কি মনে আছে? হয়তো নেই। আর এই 10 বছরে আমি তাকে দেখিনি, সেও আমায় দেখেনি, তাহলে বুঝবে কিভাবে আমি সেই সিমি? আর যাই হোক, সে এখন আমাকে কেনই বা মারবে? না, নিশান ভাই আমাকে আর কিছুই বলবে না দেখিস, কারণ আমিও নিশান ভাইকে চিনি না, সেও কোনো সিমিকে চেনে না। সিম্পল বিষয়। সিমির কথা শুনে সামিয়া আর যারা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু রাত্রি বলল, আপাতত আমি বোবা, বুঝতে পারছি না, আমাকে কি বুঝিয়ে বলা যাবে? সিমি বলল, কেন নই, আমার কাহিনী আমিই বলি। বলে সিমি সেই 10 বছর আগের কথা রাত্রিকে বলল, যে নিশান ভাই তাকে বেঁধে রেখেছিল, হাত কাটছিল, আর তারপরেই নিশান ভাই ইতালি চলে যায়। সিমির প্রতিদিন স্বপ্নে এগুলোই আসে, ভয় থাকা। এখন ভয় মিটে যাওয়ার সব কিছু বলল। সব কিছু শুনে রাত্রি সিমিকে জড়িয়ে ধরে বলল, উপস, আমার বোনটা কত কষ্ট পেয়েছে, আমি বকা দিয়ে দেব, ঠিক আছে? রাত্রি আর সিমির কথার মধ্যে যারা বলল, হয়েছে হয়েছে, থাম। এখন শোন, ওই যে ওদের অত কঠিন নাম আমি ডাকতে পারবো না। সামিয়া বলল, সেম সেম, ওদেরও সুন্দর সুন্দর নাম দিতে হবে। রাত্রি আর সিমি বলল, ওদেরও ছাড়বি না? ওদেরও ছাড়বি না? সামিয়া আর যারা একসাথে বলল, নো নো। এরপরে সামিয়া বলল, প্রথমে এই নিশান ভাইয়াকে কি নাম দেওয়া যায়? যারাও ভাবতে লাগলো। এর মধ্যে সিমি বলে উঠল, একটা ফল আছে না, ফলের নামটার প্রথম অক্ষর ন থাকে, বল আমার মনে পড়ছে না, ধুর। সিমির কথা শুনে সামিয়া বলে উঠল, নাশপাতি। সিমি বলল, ইয়া, নাশপাতি ভাই। রাত্রি হাসতে হাসতে বলল, বা নাশপাতি ভাই, সেই তো। যারাও একই ভঙ্গিতে বলল, আমার ভাইয়ের নামটা ইজ্জত মেরে দিলি রে। যারার কথা শুনে সবাই হেসে দিল। এইবার যারা বলল, এইবার জিহান ভাইয়ের পালা। জিহানকে কি নাম দেওয়া যায় ভাবতে লাগলো। সামিয়া বলল, জিহান, জোহান, জবেদা। যারা বলল, জবিতা, জবিতার ভাতার জিহান। সামিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, জবেদার ভাতা। সিমিয়া রাত্রি উচ্চ স্বরে হেসে উঠল। রাত্রি বলল, নাশপাতি ভাইয়ের ইজ্জত মেরে দিয়েছিল, আর আমার ভাই ইচ্ছে মিনিং এই জবেদার ভাতারের নিকনেমকে রেপ করে ছেড়ে দিলি তোরা? রাত্রির কথা শুনে ওরা তিনজনেই হেসে দিল। সামিয়া বলল, এইবার আয়ান আর অভি। যারা বলল, অভিকে অভিশাপ বলা যায়, চুন্দুল আছে। সিমি, সামিয়া আর রাত্রি মাথা নাড়ল। সামিয়া বলল, তাহলে আয়ানকে আয়না, দারুণ। সবাই একসাথে হেসে দিল। সিমি আর রাত্রি এই যারা আর সামিয়ার কাণ্ড দিকে হাসতে হাসতেই শেষ। সিমি বলে উঠল, কারোর নামের ইজ্জত ছিনিয়ে নিলি তো কারোর নামকে রেপ করে ছেড়ে দিলি। ফানি। রাত 10টা বেজে 4 মিনিট। পরিত্যক্ত একটা বিল্ডিংয়ে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে আয়ান আর অভি। তাদের সামনে দাঁড়িয়ে আছে নিশান আর জিহান। অভি কাঁদো কাঁদো স্বরে বলল, তাহলে এইসব কে? আমার বেস্ট ফ্রেন্ড না তুই? এমন করিস না সোনা আমার। নিশান বাঁকা হেসে বলল, বেস্ট ফ্রেন্ড, আমার সাথে সীমাবদ্ধতা থাকবে। এখন আমাকে রেখে যদি আমার পার্সোনাল প্রপার্টিতে নজর দেই, তাহলে এর ফল কি হতে পারে? আয়ান বলল, অনেক খারাপ, বাট আমরা কৌতূহল হয়ে গেছিলাম, মাফ কর ভাই। নিশান বলল, কৌতূহল থাকাটা ভালো সব কিছুতেই, বাট আমার পার্সোনাল প্রপার্টির কাছে আসলে এসব কৌতূহল ফিকে পড়ে যাবে। জিহান গম্ভীর কণ্ঠে বলল, তোদের প্রথম থেকেই আমি সাবধান করতাম, বাট তোরা তো শুনতিস না, এখন বোস ঠেলা।
জিহানের কথার মধ্যে নিশান একটা মোটা লোহার পাইপ নিয়ে একবার আয়ানের বাম হাতে সেমভাবেই আরেকবার অভির বাম হাতে মারল। দুইজনেই চিৎকার দিয়ে উঠল। একইভাবে ডান হাতেও মারল। খুব জোরেই মেরেছে, হাতে মনে হয় ভেঙেই গেছে। নিশান পাইপটা ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড বলে শাস্তিটা এই পর্যন্ত, অন্য কেউ হলে আমার হাতে খুন হয়ে যেত। তারপর জিহানের দিকে তাকিয়ে বলল, এই দুটোকে হাসপাতালে ভর্তি করে বাড়ি আয়, আমি চলে যাচ্ছি বাড়িতে। জিহান মাথা নাড়ল। অভি আর আয়ান ব্যথায় ছটফট করছে। জিহান ওদের ধরে নিয়ে গাড়িতে বসালো। তারপর গাড়ি হাসপাতালের দিকে নিয়ে গেল। নিশান বাড়িতে এসে পৌঁছাতেই রাত 12:30 বেজে গেল। তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। সেই চাবি দিয়ে সদর দরজা খুলে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো তার মা সেলিনা চৌধুরী বসে আছেন। নিশানকে দেখে সেলিনা চৌধুরী বললেন, এত রাত করে কোথায় ছিলি? জিহানও মাত্রই বাড়ি ফিরল। নিশান বলল, কাজ ছিল একটা, বাট তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? সেলিনা চৌধুরী মলিন হেসে বললেন, তোর জন্য জেগেছিলাম, খাবি তো? আমি তরকারি গরম করছি। নিশান বলল, না, আমি খাবো না। আর আজকে বলে দিলাম, আমার জন্য এইভাবে রাত জেগে অপেক্ষা করবে না, তোমার শরীর খারাপ করবে। আমার মতো আমি ঠিকই চলে আসবো, ঘুমোতে যাও। বলে নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠল। সেলিনা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর নিজের রুমে চলে গেলেন। নিশান রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। চুলের পানিগুলো সুন্দর করে মুছে শুকিয়ে নিল। জেল দিয়ে সেট আপ করে রুম থেকে বেরিয়ে গেল। তার রুমের 2 রুম বাদেই সিমির রুম। নিশান সিমির রুমের দরজার সামনে দাঁড়ালো। হাতে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে লক করলো। লক খুলতেই নিশান ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। বাইরে ল্যাম্পপোস্ট থেকে হলদেটে আলো রুমে আসছে। বেডে 2 জন শুয়ে আছে। নিশান 2 জনের দিকে ভালোভাবে দেখে। ডান পাশের সাইডে গেল, হাঁটু মুড়ে বসলো। সিমি গভীর ঘুমে ঘুমিয়ে আছে। নিশান সিমির মুখের দিকে কিছু পল তাকিয়ে বিড়বিড় করে বলল, তুই হয়তো ভাবছিস আমি তোকে ভুলে গেছি, কিন্তু এটা সম্ভব না কখনো। ইস্যু নিশান হয়তো মরে যাবে ঠিকই, কিন্তু তার মন থেকে ইস্যু নামটা মরবে না কখনো, ওইভাবে বেঁচে থাকবে। ছোটবেলায় রুড হয়েছিলাম তোর উপরে, যার কারণ তুই জানিস। সেম কাহিনী যদি এখন করিস, শিওর তোকে জ্যান্ত কবর দিতে আমার হাত কাঁপে না। এসো বলেই সিমির দিকে তাকিয়ে রইল। হুট করেই সিমির ঠোঁটজোড়া নিশান তার শুষ্ক ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। পরপর ঠোঁটে 3টা জোরে কামড় দিল। সিমির ঘুম ঘরেই অনুভব করছে চোখ মুখ খিচে বন্ধ করছে, কিন্তু ঘুম ভাঙেনি। এমন একটা মানুষের ঘুম আছে না এমন যে তাকে ঘুম অবস্থায় তুলে নিয়ে গিয়ে যদি পাচার করা হয় তাও তার ঘুম ভাঙে না? ঠিক তেমনই সিমিরও একই অবস্থা। নিশান সিমির ঠোঁটে কামড় দিয়ে ছেড়ে দিল। সিমির গায়ে থাকা ওড়না দিয়ে নিজের ঠোঁট মুছল। তারপর সিমির দিকে তাকিয়ে বলল, আমি তোকে ভুলে গেছি। এমন বলার জন্য সামান্য শাস্তি এটা। পরের বার এমন কিছু হলে শাস্তির একটু বড় আকারের হবে। তারপর নিশান সিমির মাথায় হাত বুলিয়ে যেইভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল সিমির রুম থেকে। নিশান নিজের রুমে গিয়ে টি শার্ট খুলে ফেলল। এসির পাওয়ার অধিক বাড়িয়ে কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। তিমিরে ঢাকা আধার কেটে ধরণীতে আগমন ঘটল সূর্যের। চারিদিকে আলোকিত হতে লাগলো। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। সময়টা ভোর 6টা। সিমির আচমকাই ঘুম ভেঙে গেল। উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রুমে এসি থাকা সত্ত্বেও কপাল ঘামছে। হয়তো আজকে আবারও নিশান ভাইকে নিয়ে সেই খারাপ স্বপ্ন দেখেছে। সিমি চোখ দুটো বন্ধ করে 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। কিছুক্ষণ এইভাবে বসে নিজেকে রিল্যাক্স করলো। মাথা উঁচিয়ে পাশে তাকিয়ে দেখলো সামিয়া এখনো ঘুমিয়ে আছে। টি টেবিলে থাকা সিমি ওর ফোনটা হাতে নিয়ে দেখলো ভোর 6:04 বাজে। ফজরের আজান আজকেও মিস গেল। সিমি উঠে দাঁড়ালো, ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সে ব্রাশ করতে গেলে কেন জানি জ্বলছে ঠোঁটে। বেশি পাত্তা দিল না। মুখ ধোয়ার সময় সিমি যখন মুখে পানি দিল সাথে সাথেই ঠোঁট যেন অতিমাত্রায় জ্বলে উঠল। সিমি চোখ খিচে বন্ধ করে নিল। অন্য দিয়ে ঠোঁট চেপে ধরলো। তারপর বেসিংয়ের আয়নার সামনে নিজের ঠোঁট দেখল। নিজের ঠোঁট দেখে নিজেই আটকে উঠল। 2 ঠোঁট ফুলে আছে, সাথে নিজের ঠোঁটে কাটা দাগ।
সিমি কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, এ কি অবস্থা আমার ঠোঁটের? আল্লাহ, কিসে কামড়েছে আমার ঠোঁট? সিমির মাথায় আসছে সব আজগুবি চিন্তা ভাবনা। ইঁদুর, তেলাপোকা এইসবই কামড়িয়ে দেয়নি তো? সিমি যেমন তেমন ভাবে মুখ ধুয়ে চলে আসলো। এসে সামিয়াকে ডাকতে লাগলো। সামিয়া উঠে বসলো ঘুম থেকে। সিমি কান্না করতে করতে বলল, শামু, আমি আর বাঁচবো না রে। সিমির এমন কথা শুনে সামুর ঘুম উড়ে গেল। সে সিমির দিকে তাকিয়ে অধৈর্য কণ্ঠে বলল, কি হয়েছে সোনা? নাশপাতি ভাই আবার স্বপ্নে এসেছে? তোকে কিছু বলেছে কি? সিমি মাথা দুই পাশে নাড়ল। সামু সিমির হাত ধরে বলল, তাহলে কি হয়েছে? কান্না করছিস কেন? সিমি নিজের ঠোঁটে হাত দিয়ে সামিয়াকে বলল, দেখ শামু, রাতে কোনো বিষাক্ত প্রাণী আমার ঠোঁটে কামড় দিয়েছে, ফুলে গেছে, সাথে কাটার দাগ। আমি বাঁচবো না রে আর। আমার এখনো বিয়ে হয়নি, নাদুস নুদুস বাচ্চার আম্মু হতে পারলাম না, আমি একটা প্রেমও আজ পর্যন্ত করতে পারলাম না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না রে শামু। সিমির কথা শুনে সামিয়া ভ্যাবাচকা খেয়ে গেল। সে সিমির ঠোঁটের দিকে তাকিয়ে দেখলো সত্যি ঠোঁট জোড়া ফুলে আছে, সাথে কাটার দাঁত দেখে বোঝা যাচ্ছে কিছুতে কামড়ে দিয়েছে। সামিয়া উঠে দাঁড়ালো, সিমিকে বলল, বড়ম্মুর কাছে চল। বলেই সিমির হাত ধরে রুম থেকে বেরিয়ে আসলো। সিমি ঠোঁট ফুলিয়ে কান্না করে যাচ্ছে। সেলিনা বেগম নিচে ছিলেন, নাস্তার আয়োজন করছিলেন। সামিয়া সিমিকে নিয়ে নিচে নামলো। সেলিনা চৌধুরী ডাইনিং টেবিলে গোছাচ্ছিলেন। সামিয়া গিয়ে বলল, বড়ম্মু। সেলিনা চৌধুরী উত্তর দিলেন, এই যে আমু, এখানে আয় বোন। সামিয়া বলল, বসার সময় নেই, সিমিরে দেখো। সামিয়ার কথা শুনে জিহান দাঁড়িয়ে গেল। সে হাঁটাহাঁটি করতে গিয়েছিল একটু, এখন বাড়ি ফিরল। আর তখনই শুনলো সিমির কি হয়েছে। এটা শুনেই জিহান থামলো। এদিকে সেলিনা সিমির দিকে তাকিয়ে দেখে সিমি কান্না করছে। সেলিনা চৌধুরী সিমির কাছে গিয়ে বিচলিত কণ্ঠে বললেন, কি হয়েছে আম্মু? তুমি কান্না করো কেন? সিমি কিছু বলতে পারছিল না, তাই সামিয়া বলল, আর বলো না বড়াম্মু, এই সিমির ঘুম কত গভীর জানো তো? আর সেই ঘুমের সুযোগ নিয়ে ইঁদুর নয়তো তেলাপোকা ঠোঁট দুটো কামড়িয়ে ফুলিয়ে ফেলেছে, কেটে গেছে। এখন হই বলে নাকি আর বাঁচবেই না। সামিয়ার কথা শুনে সেলিনা বেগম সিমির ঠোঁট ভালো করে দেখতে লাগলেন। ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, কোনো বিষাক্ত প্রাণী কামড়ে দেয়নি, তুমি নিজেই কামড়িয়েছিস তোর ঠোঁট ঘুমের ঘোরে। যা, অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে নে ঠোঁটে, ভালো হয়ে যাবে। সিমির চোখের পানি মুছে সিমি বলল, সত্যি বলছো তো বড় আম্মু? সেলিনা মাথা নাড়ল। সিমি খুশিতে লাফ দিয়ে উঠল। সামিয়াকে না নিয়েই দৌড়ে উপরের রুমে চলে গেল। সামিয়া সেলিনার দিকে তাকিয়ে বলল, বড়াম্মু, এই সিমি ছাগলের 10 নম্বর বাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন। সামিয়ার কথা শুনে সেলিনা হেসে দিল, তারপর নিজ কাজে মনোযোগ দিল। আর সামিয়া জারার রুমের দিকে গেল। অপরদিকে জিহান সামিয়ার মুখ থেকে যখনই শুনল বিষাক্ত ইঁদুর বা তেলাপোকা সিমির ঠোঁট কামড়িয়েছে, সে আর দাঁড়ালো না, সোজা উপরে নিশানের রুমে ঢুকলো। লক খোলাই ছিল। জিহান রুমে ঢুকলো। রুম অন্ধকার। জিহান লাইট অন করলো। আলোকিত হলো রুম। বেডে খালি গায়ে উবু হয়ে শুয়ে আছে নিশান, ব্ল্যাঙ্কেট কোমর পর্যন্ত দেওয়া। জিহান নিশানের কাছে গিয়ে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিল। তারপর নিশানকে টেনে তুলল। নিশানকে এইভাবে ঘুম থেকে তোলার তার ভীষণ রাগ হলো। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখে জিহান বসে আছে। নিশান ওইভাবেই বলল, আর আমি কিভাবে ঘুম থেকে তুললি কেন? জিহান বলল, শালা ঘুম থেকে বাহির হো। আয়ান আর অভি তোর প্রপার্টির দিকে তাকিয়েছিল বলে হাত ভাঙলি, আর এইদিকে যে তোর জিনিসে ভাগ বসালো সেটা একবারও দেখেছিস? জিহানের কথা শুনে নিশান শান্ত কণ্ঠে বলল, কে ভাগ বসালো? জিহান উত্তর দিল, বিষাক্ত প্রাণী ইঁদুর অথবা তেলাপোকা তোর প্রপার্টির ঠোঁট কামড়ে ফুলিয়ে ফেলেছে। জিহানের কথা শুনে নিশানের কাশি উঠে গেল। রীতিমতো কেসেই যাচ্ছে, থামাথামির দাম নেই। জিহান নিশানের পিঠে হাত বুলিয়ে বলল, কিরে যক্ষারোগ কোথা থেকে বাঁধালি তুই? নিশা নিজেকে শান্ত করলো। কাশি একটু কমে আসলেই বলল, তুই এই কথা কিভাবে জানলে? জিহান বলল, বাড়িতে ঢোকার সময় ওদের কথা শুনলাম তাই। নিশান রাগী দৃষ্টিতে জিহানের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে পড়ল। তুই ঈশ্বর দিকে তাকিয়েছিস? জিহান চোখ ছোট ছোট করে বলল, হ্যাঁ তাকিয়েছি। জিহানের বলতে দেরি হলেও নিশান
জিহানের কলার ধরতে দেরি হলো না। নিশান জিহানের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, লজ্জা করো না তোর? আমার প্রপার্টির দিকে তাকিয়েছিস? তোর চোখ তুলে ফেলবো আমি, বেয়াদব। জিহান নিশানের থেকে নিজের কলার ছাড়িয়ে নিশানকে বেড়ে ফেলে জিহানের পেটের উপরে উঠে নিশানকে আটকে রেখে বলল, আমার চোখ তোলার আগেই তোর চোখ তুলবো শালা। মিমি আমার বোন হয়, ওকে আমি সবসময় বোন ভাবি। আর তুই থাকতেই আমার বোনের ঠোঁট কেন বিষাক্ত কিছুতে কামড়িয়ে দিল? আনসার দে আমাকে। নিশান চোখ বন্ধ করলো, তারপর শান্ত কণ্ঠে বলল। বিষাক্ত বলা বন্ধ কর। জিহান ভ্রুকুচকে বলল, কেন কেন? নিশান বলল, আমার দেখে তোর কি মনে হয় আমি বিষাক্ত প্রাণী? আমি ইঁদুর, তেলাপোকা? জিহান ভালোভাবে নিশানের দিকে তাকিয়ে বলল, ইঁদুর তেলাপোকা না, তুই দেখতে অতটাও খারাপ না। জিহানের কথা শুনে নিশান চোখ ছোট ছোট করে বলল। অপমান করছিস তুই আমাকে? জিহান নিশানের উপর থেকে নেমে বেডে বসে পড়ল। আদৌ তোর মান আছে তো? নিশান উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল। মান নেই বলে এত কিছু থাকলে তোর বোন সইতে পারতো না। নিশানকে ওয়াশরুমে যেতে দেখে জিহান আবারও বলল, এই চলে যাচ্ছিস কেন? উত্তর দে আমাকে। আগে আমার বোনকে বিষাক্ত প্রাণী কেন কামড়াবে? আমার বোনের যদি এমন কিছু হয় তোকে কিন্তু। জিহানের কথা কেড়ে নিয়ে নিশান বলল, তোর বোন হয় ইস্যু, তা এতক্ষণ চুপ ছিলাম, বাট এখন মুখ খুলতে ইচ্ছে। তোর বোনকে রাতে চুমু খাওয়া শেখাচ্ছিলাম, এই জন্য এই অবস্থা। আর কিছু হলে তোর বোনকে আমার কাছে পাঠিয়ে দিস, এক রাতের ভিতরে প্রফেশনাল করে দেব। বলেই নিশান ওয়াশরুমে ঢুকে গেল। জিহান জোরে বলল, মুখে লাগাম টান বেয়াদব পোলা। আমার বোনটার কি অবস্থা করলি, ছি। সকাল 8:30 বাজে। বাড়ির কর্তারা নাস্তা করে নিজেদের অফিসে চলে গেছে। নিশান আর জিহান নাস্তা না করেই চলে গেছে। কোথায় গেছে জিজ্ঞেস করলে কোনো উত্তর দিল না। সিমি, যারা, রাত্রি, সামিয়া, মিহু, পিহু আর তাজ সবাই স্কুল কলেজে যাবে। সেলিনা, রোজিনা, কেয়া আর মেহেরিমা এরা 4 জন পরে খাবে। রাত্রি সিমিদের সাথে অনার্স ফার্স্ট ইয়ারেই ভর্তি হবে। তাজউদ্দিন প্রিন্সিপালের সাথে কথা বলে রাখছে, তাই আর কোনো সমস্যা হবে না। সিমিদের খাওয়া শেষ হলে তারা বেরিয়ে পড়ল। বাড়ির গাড়ি তাদের রেখে আসবে। তারা 4 বান্ধবী একই রকমের একই রঙের গাউন আর হিজাব পরেছে। একই রকম লাগছে তাদের। গাড়িতে ব্যাক সিটে বসলো রাত্রি আর সিমি, পেছনে বসলো জারা আর সামিয়া। সামনে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য ভার্সিটির দিকে। 1 ঘন্টার মধ্যেই তারা ভার্সিটি পৌঁছালো। 4 জনই একসাথেই নেমে পড়লো। তারা ক্যান্টিনে গেল। 4 জন এক জায়গায় বসে আড্ডা দিতে লাগলো। সামিয়া বলল, তোরা জানিস আজকে কি হয়েছে? 3 জনে সামিয়ার দিকে তাকালো। সামিয়া বলল, আজকে আমাদের রোজিনার বাচ্চা সিমি ঠোঁটে কিস করেছিল। ইঁদুর অথবা তেলাপোকা। সামিয়ার কথা শুনে রাত্রি আর যারা উচ্চস্বরে হেসে দিল। সিমি চোখ ছোট ছোট করে সামিয়ার দিকে তাকালো। যারা সিমির দিকে তাকিয়ে বলল, প্রথম কি স্কিল কেমন দম্ভ? মানুষ দেয়নি, তাতে কি ইঁদুর অথবা তেলাপোকা তো দিচ্ছে। রাত্রি বলল, ইয়া অনুভূতি কেমন, বল বল। ওদের দুজনের প্রশ্নের জবাব সামিয়া দিল। আরে কিভাবে বলবি অনুভূতির কথা? স্বপ্নে জামাইয়ের ওপরে অ্যাপ্লাই করতে গিয়ে নিজের ঠোঁট কামড়ে শেষ করেছে। স্বপ্নের কথা মনে নেই বলে ইঁদুর অথবা তেলাপোকার দোষ হয়েছে। সামিয়ার কথা শুনে যারা আর রাত্রি হাসছে। সিমি দাঁতে দাঁত চেপে বলল, আমি কিন্তু এবার উঠে যাব। সামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আরে যা যা, কোথায় যাবি যা। সিমি সত্যি উঠে দাঁড়ালো। সে ওদের দিকে একবার তাকিয়ে নিল, কেউ কিছু বলল না। সে এইবার 1-2 পা যেতেই হুট করে একটা ছুরি তার সামনে দিয়ে চলে গেল। পাশে থাকা এক ছেলের পিঠ বরাবর গেঁথে গেল। ছেলেটা জায়গায় শুয়ে পড়ে ছটফট করতে লাগলো। সিমির এইটা দেখে যেন মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। যারা সামিয়া রাত্রি সিমিকে টানছে নিজের দিকে, কিন্তু সিমির যেন কোনো হুঁশই নেই। পরপর গুলির আওয়াজ শোনা গেল। সামিয়া, যারা, রাত্রি চোখ বন্ধ করে মাথা নিচু করলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মাথায় সবকিছু নীরব হয়ে গেল। কোনো শব্দ, চিৎকার আর শোনা যাচ্ছে না। সামিয়ারা চোখ খুলল। সামনে তাকিয়ে দেখলো 3টা ছেলে ফ্লোরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ক্যান্টিনে আর কেউ নেই, হয়তো স্যার ম্যাডামরা আসতে দিচ্ছে না। সামিয়া চারদিকে ভালো করে দেখলো। তার চোখ সিমিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না কোথাও। সামিয়া, যারা আর রাত্রির দিকে তাকিয়ে বলল, সিমি কই, ওকে দেখছি না তো। যারা বলল,
বাইরে চল, হয়তো অতিরিক্ত ভয়ে শক্ত হয়ে গেছে, বাইরে থাকতে পারে। যারার কথায় যুক্তি আছে, তাই ওরা তিনজন বাইরে বেরিয়ে আসলো। ক্যান্টিনের বাইরে মানুষ ভিড় করে আছে। সামিয়া যারা রাত্রি সিমিকে খুঁজতে লাগলো এই ভিড়ের মধ্যে, না দেখা মিলল না। তারপরে তারা অন্য জায়গায় খুঁজতে লাগলো। এইভাবে এইখানে ওইখানে ক্লাসে গিয়ে পুরো ভার্সিটি খুঁজলো 2 ঘন্টা ধরে। সিমির কোনো খোঁজ তারা পেল না। সামিয়া আর যারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। রাত্রি তাদের সামলাচ্ছে। যারা ফোন হাতে নিয়ে কল লাগালো তার আব্বুর ফোনে। 2 বার রিং হতেই কল ধরলো তাজউদ্দিন। কল ধরতেই যারা কান্না করে দিল। মেয়ের কান্নার আওয়াজ শুনে তাজউদ্দিন বিচলিত কণ্ঠে বললেন, কি হয়েছে আম্মু, তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? যারা কান্না করতে করতে বলল, আপু, সিমিকে খুঁজে পাচ্ছি না, আমরা সব জায়গায় খুঁজলাম, পেলাম না। তাজউদ্দিন জোরে বলে উঠলেন। কি? যারা সবকিছু খুলে বলল। যারা সম্পূর্ণ কথা শুনে তাজউদ্দিন বলল, আম্মুরা, তোমরা 3 জন বাড়িতে চলে আসো। দেখো ড্রাইভার আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি সিমিকে খুঁজছি, কান্না থামাও। সিমি মামুনির কিচ্ছু হবে না। বলে তাজউদ্দিন কল কাটলো। তারপর তারা 3 জন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে তাজউদ্দিন থানায় কল করে জানালো সিমিকে খুঁজে না পাওয়ার সম্পূর্ণ বিষয়টা। পুলিশ বলল, 24 ঘন্টা না হলে তো হারিয়ে যাওয়া কোনো কেস আমরা নিতে পারবো না স্যার। তাজউদ্দিন উত্তর দিলেন, পারবে না মানে? কত টাকা লাগবে সব দিব, খোঁজো আমার মামুনিকে। বলে কল কেটে দিল। তাজউদ্দিন তার 2 ভাইকে বলল। সিমির আব্বু সালাউদ্দিন মেয়েকে খুঁজে না পাওয়ার কথা শুনে ভেঙে পড়ার অবস্থা। তাও 2 ভাইয়ের সাথে মিলে মেয়েকে খুঁজতে বেরোলো। সময়টা দুপুর 2:40। পুরো শহর 2 বার চক্কর দেওয়া হলো। সিমিকে কোথাও পাওয়া যাচ্ছে না। রুজিনা চৌধুরী কান্না করছে। সেলিনা চৌধুরী আর কেয়া চৌধুরী চোখেও পানি। বাড়ির 3 কর্তা তারাও মন মরা হয়ে গেছে। মেয়েকে খুঁজে না পেয়ে কিছু ভালো লাগছে না কারণ। সামিয়া যারাও কান্না করছে। রাত্রি তাদের সামলাচ্ছে। ঠিক সেই সময় সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো জিহান। জিহানের হাত ধরে দাঁড়িয়ে আছে সিমি। সবাই দরজার দিকে তাকিয়ে জিহানের সাথে সিমিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সিমি একদম ভালো আছে। সবাই দৌড়ে সিমির কাছে গেল। এইটা ওইটা জিজ্ঞেস করতে লাগলো, সে কোথায় ছিল, কোথায় কিভাবে গেল। কিন্তু সিমি চুপ করে আছে। জিহানকেও একই প্রশ্ন করলাম, জিহান সিমিকে কোথায় পেল? জিহান চুপ করে আছে। এর মধ্যেই নিশানও সদর দরজার কাছে এসে দাঁড়ালো। এত প্রশ্ন শুনে নিশান বিরক্তির কণ্ঠে বলল, এত কিছু শোনার কোনো মানে আছে কি? বাড়ির মেয়ে সুস্থভাবে ফিরেছে, এটাই অনেক। যারা, ওকে রুমে নিয়ে আয়। আর জিহান, আমার সাথে আয়। বলে নিশান উপরে নিজের রুমের দিকে চলে গেল। নিশানের পিছু পিছু জিহানও গেল। নিশানের কথা শুনে পুরো বাড়ি ঠান্ডা হয়ে গেল। যারা এসে সিমিকে নিয়ে উপরে উঠল। সাথে সামিয়া আর রাত্রিও গেল। সিমিকে রুমে নিয়ে এসে বেডে বসালো। যারা সিমির মুখের 2 পাশে হাত দিয়ে বলল, জান, তুই ঠিক আছিস তো? সিমি উত্তর দিল, হ্যাঁ আমি কিন্তু ঠিক আছি, বাট নিশান ভাই ঠিক নেই। যারা অবাক হয়ে বলল, কেন, ভাইয়ার কি হয়েছে? সিমি বলল, আমাকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছে। সিমির কথা শুনে ওরা 3 জন অবাক হলো। সামিয়া বলল, কি হয়েছিল একটু বলতো? তুই কোথায় চলে গিয়েছিলিস আর ভাইয়া তোকে কোথায় পেল? সিমি বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, বস তোরা, আমি বলছি সবকিছু। ফ্ল্যাশব্যাক। তিমিরে ঢাকা আধার কেটে সিমি বলতে শুরু করলো তার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ফ্ল্যাশব্যাক। চোখের সামনে কাউকে এইভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে সিমি সেন্স কাজ করছিল না। সামিয়া যারা রাত্রি এত ডাকছে কিন্তু তার কানে কোনো শব্দই যাচ্ছে না। হুট করে গুলির শব্দ হলো জোরে। সামিয়া যারা আর রাত্রি মাথা নিচু করে কানে হাত দিয়ে রাখলো। এদিকে সিমি এখনও ওইভাবে দাঁড়িয়ে তখনই কারোর হাত তার বাহু ধরে টান দিয়ে জড়িয়ে ধরল। সিমি চোখ খিচে বন্ধ করে নিল। জড়িয়ে ধরা ব্যক্তিটা হলো নিশান। সে সিমিকে আগলিয়ে নিতেই গুলি তার ডান হাতের বাহু ঘেঁষে চলে গেল, যার দরুন নিশানের হাতে আঘাত লাগে, রক্ত বেরিয়ে যায়। নিশান সিমিকে পাজা কোলা করে তুলে মুহূর্তেই সে জায়গা ত্যাগ করে। নিশান সিমিকে গাড়িতে বসালো, নিজের বুকের মাঝে চেপে রাখলো। জিহান গাড়ি চালাচ্ছে। এদিকে সিমি নিশানের বুকে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জিহান গাড়ি হাসপাতালের দিকে নিয়ে গেল। হাসপাতালে গিয়ে আগে সিমির চেক আপ করালো। সিমিকে ভালোভাবে চেক আপ করে ডক্টর বলল,
অপ্রত্যাশিত কিছু দেখেছে, তাই অতি শক্টে জ্ঞান হারিয়েছে। তবে আমরা একটা ইঞ্জেকশন দিচ্ছি, যাতে দ্রুত জ্ঞান ফিরবে। বলে ডক্টর একটা নার্সকে ইঞ্জেকশন আনতে পাঠালো। নার্স ইঞ্জেকশনটা আনলো। ডক্টর ইঞ্জেকশন হাতে নিয়ে ওষুধ ঢোকাতেই নিশান চিৎকার করে বলল,